আচ্ছা, আজকে আমরা মোটামুটি কিছু থিওরিটিক্যাল জিনিস নিয়ে আলোচনা করব। এখান থেকে আপনাদের মনে হইতে পারে যে ব্যাপারগুলো সহজ। হ্যাঁ, টপিকটা সহজ, কিন্তু এই টপিক থেকে বিভিন্ন ভাবে প্রশ্ন আসে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? পিডিএফ দেখা যাচ্ছে? হ্যালো? হ্যালো? জি ভাই, শোনা যাচ্ছে। আমার পিডিএফ দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা যদি প্রথমে আসি, আমরা আজকে পড়বো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। হ্যাঁ, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা আমাদের জন্য আমাদের ইম্পর্টেন্ট টপিক। এটা বুয়েট এমএসসি তে একটা মানে একটা সেট এখান থেকে আসবে। এবারটি পরীক্ষাতেও এখান থেকে বিভিন্ন রকম প্রশ্ন আসবে। তো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে যদি আমি প্রথমেই যদি বলি যে হোয়াট ইজ ডাটাবেস, ডাটাবেসটা আসলে কি? ডাটাবেসটা হচ্ছে একটা ইন্টার রিলেটেড ডাটার কালেকশন। আমরা এটা সবাই জানি, মোটামুটি ডাটাবেস সম্পর্কে আমাদের ধারণা আছে যে ডাটাবেস হচ্ছে একটা কালেকশন অফ ডাটা, যেখান থেকে হচ্ছে আমি ডাটা ইনসার্ট করতে পারি, ডাটা ডিলিট করতে পারি, ডাটার বিভিন্ন ফাংশনালিটি ইজিলি আমরা যেখান থেকে করতে পারি, সেটা হচ্ছে একটা ডাটাবেস। এবং এই ডাটাবেসের ডাটাগুলো কিভাবে থাকে? এই ডাটা ইন্টার রিলেটেড অবস্থায় থাকে। হ্যাঁ, বিগ ডাটা ছাড়া আর কি। আমরা এখন বর্তমানে যে ডাটাবেস গুলো ইউজ করি, সেই ডাটাগুলোতে একটা ডাটা আরেকটা ডাটার সাথে ইন্টার রিলেটেড থাকে বা কানেক্টেড থাকে। তো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কি? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে একটা সফটওয়্যার যেটা দ্বারা আমরা ডাটাবেসটা ম্যানেজ করি। একটা ডাটাবেস ম্যানেজ করতে যে সফটওয়্যারটা ইউজ করি, সেটাই হচ্ছে আমার ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার। এরকম যেরকম মাই এসকিউএল আছে, অরাকল আছে, এগুলো হচ্ছে কমার্শিয়াল ডাটাবেজের এক একটা উদাহরণ। হ্যাঁ, তো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি করে? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা হচ্ছে আসলে আমাকে একটা ইন্টারফেস প্রদান করে, যেটার মাধ্যমে আমি ডাটাবেসে বিভিন্ন ধরনের অপারেশন, যেরকম ইনসার্ট, ডাটা ডিলিট, ডাটা রিট্রিভ, ডাটা আপডেট, এই কাজগুলো আমরা করতে পারি। এবং এটা হচ্ছে ডাটাবেসের প্রোটেকশন দেয় এবং সিকিউরিটি প্রদান করে। যেরকম আমরা যদি এখন চিন্তা করি, আমাদের এনআইডি ডাটাবেস, আমাদের এসএসসি রেজাল্টের ডাটাবেস, এগুলো হচ্ছে একটা ডাটাবেসের উদাহরণ। হ্যাঁ, তো আমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যারটা আমাদের ডাটাকে এই নিম্নোক্ত কাজগুলা করা পারমিশন দেয়, বা নিম্নোক্ত কাজগুলো আমাদের জন্য সহজ করতে। কেমন? যে ডাটা ডেফিনেশন, আমি ডাটাকে প্রকাশ করা, বা ডাটাটাকে আমার শো করা, বা ডাটাটাকে একটা ভ্যালিড বা ডাটাটাকে কাজে লাগানো, এটা হচ্ছে আমার ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে আমার সম্ভব হয়েছে। আমি ডাটাকে যে কোনো সময় আপডেট করতে পারি, ডাটা রিট্রিভ করতে পারি। এখানে ইউজার অ্যাডমিনিস্ট্রেশন আছে। সো এইগুলো হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আমাদেরকে অ্যালো করে একটা ইউজারকে, বা একটা ইউজারকে এই কাজগুলো করার সুযোগ সুবিধা দেয়। হ্যাঁ, তো এখানে ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ ডাটাবেস, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মূল ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অবশ্যই অ্যাসিড প্রপার্টি সাপোর্ট করবে। এখানে তো আপনাদের কোশ্চিন আসে। হ্যাঁ, এখান থেকে বর্ণনামূলক প্রশ্ন আসে, এখান থেকে এমসিকিউ আসে। আহ এখান থেকে ভালোই প্রশ্ন আসে। এটা একটু পড়ান আপনারা। তো একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মূল ক্যারেক্টারিস্টিক হচ্ছে সে একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অবশ্যই অ্যাসিড প্রপার্টি সাপোর্ট করবে। অ্যাসিড প্রপার্টি কি? অ্যাসিড হচ্ছে এ ফর অটোমিসিটি, সি ফর কনসিস্টেন্সি, আই ফর আইসোলেশন, এন্ড ডি ফর ডিউরেবিলিটি। এই চারটা ক্যারেক্টারিস্টিকের সমন্বয়ে হচ্ছে আমরা বলি অ্যাসিড প্রপার্টিস। এবং যে কোনো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অবশ্যই অ্যাসিড প্রপার্টিকে ফলো করতে হবে। অ্যাসিড প্রপার্টিকে যদি ফলো না করে, তাহলে সেটা ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার হতে পারবে না। সো একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যারের মূল কোর জিনিসটা হচ্ছে তার অ্যাসিড প্রপার্টি। ঠিক আছে, বাদ বাকি গুলো আপনারা মোটামুটি আহ একটু পড়ে নিবেন। এটা থিওরিটিক্যাল প্রশ্ন তো, আমি বেশি বকবক করলে আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন, ক্লাস অনেক লম্বা হয়ে যায়। তারপর আচ্ছা, আমি একটু বলি যে একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার হচ্ছে যে কোনো ধরনের ডাটাকে সে স্টোর করতে পারবে, সে অ্যাসিড প্রপার্টি সাপোর্ট করবে, সে বিভিন্ন ইউজারকে ডাটাবেজে অ্যাক্সেস দিতে পারবে। এট দ্য সেম টাইমে একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার অবশ্যই তার ডাটার ব্যাকআপ রাখবে এবং রিকভারি মেথড
তার কাছে থাকবে। তার ডাটাবেস যদি হুট করে নষ্ট হয়ে যায়, সে যেন সেই ডাটাটা ব্যাকআপ থেকে সেই ডাটাটা রিট্রিভ করতে পারে এবং রিকভার করতে পারে। এই দুইটা প্রপার্টি একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার ইনশিওর করবে। তারপর হচ্ছে সে বিভিন্ন ইউজারকে ভিউ দিতে পারবে, মাল্টিপল ভিউ, নর্মালাইজেশন সাপোর্ট করবে, এবং কুয়েরি ল্যাঙ্গুয়েজ। একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমকে আমি কুয়েরি করতে পারবো যে আমাকে এইটুকু দেখাও, আমাকে ওইটুকু দেখাও। কুয়েরি যদি নাই করতে পারি তাহলে এই ডাটাবেস ম্যানেজমেন্ট দিয়ে আমার কি লাভ, তাই না? আমি তো আর মানে স্ক্রল করে করে ডাটা খুঁজবো না। সো ডাটাবেস ম্যানেজমেন্টের অ্যাডভান্টেজ অনেক আছে। যেরকম এটা হচ্ছে আমার রিডান্ডেন্সি, একটা ডাটাবেস মানে আমাদের ডাটা রিডান্ডেন্সিটা রিমুভ করে। ধরেন আপনার এনআই সার্ভারে আপনার একটা ডাটাবেস আছে না, যে আপনার এখানে নাম আছে, আপনার এখানে ছবি, বায়োমেট্রিক ইনফরমেশন সবকিছু আছে। এখন যদি আপনার কোনো কাজে আপনার যদি এসএসসি রেজাল্টটাও লাগে, তাহলে কিন্তু ওকে আবার নতুন করে এনআইডি সার্ভারে এসএসসি রেজাল্ট পুশ করতে হয় না। কেন হয় না? কারণ আমার এসএসসি রেজাল্টের তো আলাদা ডাটাবেস আছে। সো ও কিন্তু জাস্ট ওই ডাটাবেস থেকে একটা এপিআই কল করে দিলে আপনি সাথে সাথে আপনার এসএসসি রেজাল্টটাও দেখতে পাচ্ছেন। ওই ডাটাবেসের সাথেও কিন্তু আপনি লিঙ্ক করতে পারতেছেন। সো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা আসার কারণে আমাকে একটা ডাটা বারবার বিভিন্ন জায়গায় রেখে দিচ্ছে না। ঠিক আছে, আমার রিডান্ডেন্স রিডান্ডেন্সিটা আমি কমায় ফেলতে পারতেছি। তারপরে ডাটা শেয়ারিং, আমি খুব দ্রুত ডাটা শেয়ার করতে পারি, আমরা ইজিলি ডাটাটাকে মেনটেন করতে পারি, আমি অনেক টাইম আমার এখানে বেঁচে যাচ্ছে, এবং আমি ডাটাগুলোকে ব্যাকআপ রাখতে পারতেছি। ঠিক আছে। আর ডিসঅ্যাডভান্টেজ অফ ডাটাবেস কি? ডাটাবেসের হার্ডওয়্যার ভাই, ডাটাবেস একটা ডাটাবেস সিস্টেম মেনটেন করার জন্য যে কস্ট লাগে এটা হিউজ। আপনারা জানেন কিনা জানি না, অরাকল প্রত্যেকটা কুয়েরি চালানোর জন্য ওরা চার্জ করে। সিলেক্ট দিয়ে একটা কুয়েরি চালাইছেন যে আপনার এইখানে আপনার অফিসে 50,000 টাকার উপরে কে কোন কর্মচারীরা বেতন পায় তাদের একটা লিস্ট আপনি বের করবেন। সো ওই যে একটা কুইরি চালাইলেন, ওই কুইরি চালানোর জন্য ওরাকল আপনার কাছে টাকা নেয়। সো এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের হার্ডওয়্যার এবং সফটওয়্যার এটা খুবই কস্টলি। এটার পিছনে অনেক টাকা খরচ হয়ে যায়। তারপরে হচ্ছে এটা আপনার হিউজ একটা জায়গা সে দখল করে, আর এইটা আসলে কমপ্লেক্স আছে। আপনি ডাটাবেস অ্যাডমিন ছাড়া আপনি হুট করে একটা ডাটাবেস মেনটেন করতে পারবেন না। হ্যাঁ, আর একটা মানে ফেইলিউরের একটা হাই ইম্প্যাক্ট আছে। ধরেন আপনার এখন এক ব্যাংকের যে ডাটাবেসটার কথা চিন্তা করেন, আপনার ব্যাংকিং ডাটাবেসে আপনার সকল লেনদেনের তথ্য, আপনার কত টাকা জমা আছে, এই তথ্যগুলো আছে। এখন আপনি চিন্তা করেন হুট করে যদি আপনার একটা ব্যাংকের ডাটাবেস, আপনার যে ব্যাংকে টাকা আছে সেই ব্যাংকের ডাটাবেসটা ফেল করলো, তাহলে ওর ব্যবসাটা কোথায় যাচ্ছে আর আপনার অবস্থা কি হচ্ছে? সো এরকম ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উপর যদি আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাই, তো তখন একটা রিস্ক তৈরি হয় যে আমার যদি ডাটাবেসটা ফেল করে তাহলে এর ইম্প্যাক্টটা অনেক হাই হয়। সোশ্যাল ইম্প্যাক্ট বলেন বা আর্থিক ইম্প্যাক্ট বলেন, বিশেষ করে লেনদেনের ইম্প্যাক্ট যেটা বা ইকোনমিক ইম্প্যাক্টটা খুব হাই হয়ে যায়। এটা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যারের একটা ডিসঅ্যাডভান্টেজ। তো এখানে আপনাদের কিছু কমন কোশ্চিন আসে চাকরির পরীক্ষাগুলোতে। এটার জন্য আপনারা একটু পড়বেন যে ফাইল সিস্টেম আর ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে পার্থক্য, আর রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর শুধু ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে পার্থক্য, এবং রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কি। এই ইয়েগুলো আপনাদেরকে একটু পড়া দেওয়া থাকলো ভাই। এগুলো হচ্ছে থিওরিটিক্যাল পড়া। এগুলা বেশি বকবক করলে ক্লাসের প্রতি আপনাদের একটা আহ বিরক্তি চলে আসবে, বিরক্তি চলে আসে। এই জন্য আমরা একটু মেইন জিনিসগুলো পড়ার চেষ্টা করি, যেখানে কিছুটা বোঝার কিছু আছে। হ্যাঁ, তো এখন একটা ইম্পর্টেন্ট টপিক বলবো, সেটা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট আর্কিটেকচার, ডিবিএমএস আর্কিটেকচার। এটা আমি একটা ব্যাংকের পরীক্ষায় পাইছিলাম রিটেনে। হ্যাঁ, এটা আপনারা একটু দেখেন। এটা এই টপিক গুলা পড়েন, এই টপিক গুলা পড়তে হবে। এই টপিক গুলা থেকে বুয়েটের কোশ্চেনেও আসে আর কি। আমি একটা ছবিও পাইছিলাম বুয়েটের কোশ্চেনে, ছবি দিয়ে বলছিল যে এটা কোন আর্কিটেকচার নির্দেশ করে। সো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে সাধারণত আমরা তিন ধরনের আর্কিটেকচার দেখতে পাই। ঠিক আছে, একটা হচ্ছে ওয়ান টায়ার আর্কিটেকচার, একটা টু টায়ার আর্কিটেকচার, আর একটা হচ্ছে থ্রি টায়ার আর্কিটেকচার। ওয়ান টায়ার আর্কিটেকচার কি ভাই? ওয়ান টায়ার আর্কিটেকচার হচ্ছে ধরেন একটা ইউজার পিসিতে একটা ডাটাবেস
ম্যানেজমেন্ট সিস্টেম ইনস্টল করা আছে। হ্যাঁ, তার মানে কি, আপনি একটা পিসিতে বসে, যেই পিসিতে বসছেন ওই পিসিতেই আপনার ডাটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যারটা ইনস্টল করা আছে, আপনি ওই পিসি থেকেই সকল আপনার ডাটাবেজের সকল কার্যক্রম পরিচালনা করছেন। এইটা হচ্ছে সিম্পলি ওয়ান টায়ার ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এইটা যেহেতু সেম পিসিতে ডাটাবেজ এবং ক্লায়েন্ট ইন্টারফেস থাকতেছে, আমি তো যেটা ইউজ করতেছি সেটা তো ক্লায়েন্ট ইন্টারফেস, তাই না? মানে এটা ধরেন ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে ডাটাবেস অ্যাপ্লিকেশন। সো যেহেতু একই পিসিতে ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন এবং ডাটাবেস অ্যাপ্লিকেশন থাকছে, সো এটা একটু ফাস্ট, এটা অনেক ফাস্ট কাজ করে। বাট এখানে সিকিউরিটি আপনার অনেক হ্যাম্পার হয়, এবং অন্যদের কাজ করার ক্ষেত্রে, মাল্টি ইউজার সাপোর্ট করার ক্ষেত্রে এইটা কমপ্লেক্সিটি তৈরি করে ওয়ান টায়ার আর্কিটেকচারটা। তো দেখি এখানে কি বলা আছে। In this architecture, the database is directly available to the user. It means the user can directly sit on the DBMS and use it. ঠিক আছে? Any change done here will directly be done from the database itself. মানে এখানে আপনার যেহেতু সেম পিসি বা সেম সিস্টেমে আপনার ডাটাবেসটা আছে, সো আপনি কি করতে হবে, আপনি ডিরেক্টলি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা ইউজ করতেছেন, এবং যদি কোনো চেঞ্জ করেন সেটা ডিরেক্টলি আপনার আপনার অরিজিনাল যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারটা আছে সেখানে আপনাকে করতে হচ্ছে। এটা সাধারণত আমরা লোকাল অ্যাপ্লিকেশন গুলোর জন্য ইউজ করি, যেরকম ধরেন আহ, আমার অফিস 2-3 জনের একটা অফিস, এখানে আমি ডিরেক্টলি এটা করতে পারি, বা হসপিটাল সিস্টেম যেগুলো, এখানে আমরা এটা রাখতে পারি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা। টু টায়ার আর্কিটেকচার কি? টু টায়ার আর্কিটেকচার হচ্ছে, এটা একটা ক্লায়েন্ট, মানে ক্লায়েন্ট সার্ভার সার্ভার কানেকশনের মতো। আমরা ওই যে ক্লায়েন্ট সার্ভার কানেকশন করছিলাম না, ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশন করছিলাম, পিয়ার টু পেয়ার আর ক্লায়েন্ট সার্ভার মেথড। এটা হচ্ছে এরকম ক্লায়েন্ট সার্ভার। এখানে দেখেন, এখানে হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা, এটা একটা সার্ভারে থাকে, এবং ক্লায়েন্ট ক্লায়েন্টের জন্য একটা আলাদা অ্যাপ্লিকেশন দেওয়া থাকে। সো ক্লায়েন্ট কি করে, ইউজার কি করে, ইউজার এই অ্যাপ্লিকেশনে হিট করে, এই অ্যাপ্লিকেশন এপিআই এর মাধ্যমে এই ডাটাবেস সিস্টেম থেকে ডাটাটা নিয়ে এসে ইউজারকে দেয়। তার মানে কি, দুইটা দুইটা সিস্টেমে আছে। আপনার ডাটাবেস এবং ক্লায়েন্ট দুইটা দুইটা সিস্টেমে থাকে, দুইটা ডিরেক্টলি কানেক্টেড থাকে না। আমি এই ইউজার হয়ে যখন ডাটাবেসকে হিট করতে যাচ্ছি, তখন আমি কিন্তু ডাটাবেসটাকে হিট করি না, এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উপর একটা অ্যাপ্লিকেশন বা একটা সফটওয়্যার আমাকে ইন্টারফেস আমাকে দেওয়া থাকে, আমি এই সফটওয়্যারটাকে হিট করি। এই সফটওয়্যার কি করে, এপিআই এর মাধ্যমে এই ডাটাবেস থেকে ইনফরমেশন নিয়ে আমাকে শো করে। বুঝতে পারছেন? এটা হচ্ছে টু টায়ার বা ক্লায়েন্ট সার্ভার মেথড। তো এইখানে দেখেন, এখানে কিন্তু আমার ডাটাবেজের সিকিউরিটিটা বাড়তেছে, এবং যেহেতু ডিফারেন্ট ওয়েতে, মানে আলাদা আলাদা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা ইউজ করছি, সো এটা একটু কম ফাস্ট রাদার দেন ওয়ান টায়ার। আর থ্রি টায়ারটা কি, আমরা আসলে মূলত থ্রি টায়ারটাই সবচেয়ে বেশি ইউজ করি। থ্রি টায়ার হচ্ছে মেইনলি আমার সার্ভারে ডাটাবেস ইনস্টল করা থাকে, ডাটাবেজের উপরে আমার অ্যাপ্লিকেশন সার্ভার ইনস্টল করা থাকে, মানে সার্ভারে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করা থাকে, আবার আমার ক্লায়েন্ট সাইডে আরেকটা ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন ইনস্টল করা থাকে। সো এই ইউজারটা যখন ডাটাবেস থেকে কোনো একটা ইনফরমেশন পেতে চায়, বা কোনো একটা কিছু করতে চায় ডাটাবেজে, বা কোনো একটা ধরেন যে আপনার আপডেট বা কোনো একটা কিছু করতে চায়, তখন এই ইউজারটা এই অ্যাপ্লিকেশন ক্লায়েন্টকে বলে, এই মানে ক্লায়েন্ট অ্যাপ্লিকেশনকে বলে। ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন আবার কি করে, সার্ভার অ্যাপ্লিকেশনকে হিট করে, সার্ভার অ্যাপ্লিকেশন আবার এপিআই এর মাধ্যমে ডাটাবেস থেকে অরিজিনাল ইনফরমেশনটা এই প্রথমে এ রিট্রিভ করে, তারপর একে দেয়, তারপর সেই ইউজারটা দেখে। এটা হচ্ছে থ্রি টায়ার ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। সো এখানে দেখেন, এখানে লেয়ার বাই লেয়ার ভাগ করার জন্য এখানকার সিকিউরিটিটা অনেক হাই থাকে, এবং এটা কিন্তু একটু বাকি দুইটার চেয়ে একটু স্লো কাজ করে, কারণ এখানে কিন্তু অনেকগুলা ইন্টারফেস আপনার এপিআই এর মাধ্যমে কল করতে হচ্ছে, অনেকগুলা ইন্টারফেসের মাধ্যমে মেইন ডাটাবেসটাতে হিট হচ্ছে। সো এখানে একটু স্লো কাজ করে উপরে ওয়ান টায়ার এবং টু টায়ারের চেয়ে, কিন্তু এখানে কিন্তু সিকিউরিটিটা, আমার ডাটাবেসের সিকিউরিটিটা অনেক হাই। যেমন কোনো একজন হ্যাকার ধরেন ইউজারের সিটে বসছে, সে কিন্তু ক্লায়েন্ট অ্যাপ্লিকেশনটা হ্যাক করলেও সে কিন্তু ডাটাবেস পর্যন্ত পৌঁছাইতে পারতেছে না, কারণ সে
সে ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন থেকে যেটা চাচ্ছে সে কিন্তু ডিরেক্টলি ডাটাবেজে যাচ্ছে না, সে সার্ভার অ্যাপ্লিকেশনকে পর্যন্ত যাইতে পারতেছে। সার্ভার অ্যাপ্লিকেশন আসলে ডাটাবেসটাকে মেনটেন করতেছে বা ডাটাবেজে কাজ করতেছে। সো এটা সিকিউরিটিটা হাই। এটা টায়ার বাই টায়ার, এটা হচ্ছে 3 টায়ার, এবং এটা একটু স্লো কাজ করে। ঠিক আছে। সো ডাটা মডেল যদি আমরা বলি, আমরা বিভিন্ন ভাবে একটা ডাটাকে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে। তা কমনলি কিছু ফেজ হচ্ছে আমরা রিলেশনাল ডাটা মডেল, সেমি স্ট্রাকচার ডাটা মডেল, এন্টিটি রিলেশনশিপ মডেল এবং অবজেক্ট বেসড ডাটা মডেল। রিলেশনাল ডাটা মডেলটা কি? রিলেশনাল ডাটা মডেলটা হচ্ছে আমরা ওই যে রিলেশনাল ডাটাবেস টাইপের, যে আমরা বিভিন্ন রো এবং কলামে, একটা টেবিলের রো এবং কলামে ডাটাগুলাকে স্টোর করি, এবং এটা হচ্ছে প্রত্যেকটা মানে ইন্টার রিলেটেড ডাটা এখানে রাখি। প্রত্যেকটা রো এবং কলামকে আমরা আবার আরেকটা ডাটাবেজের টেবিলের সাথে আমরা একটা রিলেশন ক্রিয়েট করি। এটা হচ্ছে রিলেশনাল ডাটা মডেল। এটা আপনারা একটু পড়ে নিয়ে নিন। এন্টিটি রিলেশনশিপ কি? এন্টিটি রিলেশন হচ্ছে একটা ডাটাবেজের লজিক্যাল রিপ্রেজেন্টেশন। ঠিক আছে। একটা ডাটা এবং অবজেক্ট দের ভিতর রিলেশনটা কেমন বা তারা আসলে কিভাবে আছে, এটা লজিক্যাল রিপ্রেজেন্টেশনটা হচ্ছে এন্টিটি রিলেশনশিপ ডাটা মডেল। অবজেক্ট বেসড ডাটাটা কি? অবজেক্ট বেসড ডাটা মডেলটা হচ্ছে এখানে আমরা ডাটার বদলে অবজেক্ট নিয়ে কাজ করি। বিভিন্ন স্ট্রাকচার্ড হচ্ছে সিস্টেম বা স্ট্রাকচার ডাটাগুলো নিয়ে আমরা কাজ করি। আর সেমি স্ট্রাকচারটা হচ্ছে ধরেন যে কি বলবো, এটা কিছুটা হচ্ছে ওই যে আপনার এক্সএমএল টাইপের। হ্যাঁ, যে এখানে ডিফারেন্ট টাইপের ডাটা থাকে। এটা মঙ্গোডিবি যারা ইউজ করেন, মানে এখানে স্ট্রাকচার ডাটা থাকে না, হিউজ ডাটা থাকে, ডিফারেন্ট টাইপ অফ ডাটা থাকে। এটা হচ্ছে স্কেলাবল একটা আম, মানে এখানে বিভিন্ন ধরনের ডাটা নিয়ে আমরা কাজ করতে পারি। এখানে স্ট্রাকচার কোনো ডাটা থাকে না। এবার আসেন মোস্ট ইম্পর্টেন্ট টপিক আমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে, সেটা হচ্ছে অ্যাসিড প্রপার্টি। তো অ্যাসিড প্রপার্টিটা কি? একটা আমি আগেও বলছি যে একটা ডাটাবেজের মূল জিনিস হচ্ছে তাকে অ্যাসিড প্রপার্টি মেনটেন করতে হবে। অ্যাসিড প্রপার্টি যদি মেনটেন করতে না পারে তাহলে সে কিন্তু ডাটাবেস হিসেবে সে নিজেকে দাবি করতে পারবে না। অ্যাসিড প্রপার্টিটা কি? অ্যাসিড প্রপার্টির প্রথমটা হচ্ছে অটোমিসিটি। হ্যাঁ, অটোমিসিটিটা কি? অটোমিসিটি হচ্ছে ধরেন যে আপনার যদি কোনো অপারেশন হয়, মানে ধরেন আপনি একটা অপারেশন করতে চাচ্ছেন, একটা ডাটার উপর একটা অপারেশন করতে যাচ্ছেন, বা ডাটাকে কোনোভাবে, আচ্ছা আমি একটু সহজ করে বলি। অটোমেসিটিটা হচ্ছে ধরেন আপনি একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে টাকা পাঠাবেন। হুম। আপনার দুইটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনি এক অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে টাকা পাঠাবেন। তো অটোমেসিটি এটা ইনশিওর করে যে হয় একটা প্রসেস সম্পূর্ণভাবে হবে, না হইলে হবে না, মাঝামাঝি কিছু থাকবে না। ধরেন আপনি ডাচ বাংলা ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক এই দুইটাতে আপনার আছে, এখন আপনি ডাচ বাংলা ব্যাংক থেকে 1,000 টাকা ব্র্যাক ব্যাংকে পাঠাবেন। তাহলে এখানে ভাই কয়টা প্রসেস আছে? এক, ডাচ বাংলা ব্যাংক থেকে আপনার 1,000 টাকা সে কাটবে, তারপর ডাচ বাংলা ব্যাংক থেকে ব্র্যাকে সে ট্রান্সফার করবে, ব্র্যাকে আপনার 1,000 টাকা সে যোগ করবে। সো অটোমেসিটিটা ইয়া করে, ইনশিওর করে যে হয় আপনার এই পুরা ট্রানজেকশনটা হবে, না হইলে হবেই না। হয় আপনার ডাচ বাংলা ব্যাংক থেকে টাকাটা ব্র্যাক ব্যাংকে যে জমা হবে, না হইলে কোনোটাই হবে না, মাঝখানে কিছু থাকবে না। এমন কখনোই হবে না যে আপনার ডাচ বাংলা থেকে টাকা কাটছে এবং সেটা ব্র্যাক ব্যাংকে জমা হয়নি। এইটা হবে না। হয় প্রসেসটা সম্পূর্ণ হবে, না হইলে হবে না, পুরো প্রসেসটাই হবে না। বুঝাইতে পারছি? কিন্তু এরকমটা কখনোই হবে না যে একটা প্রসেসের অর্ধেক হয়েছে আরেকটা হয়, বাকি অর্ধেক হয়নি। আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে বা বিকাশ থেকে ধরেন আপনি একটা আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনি আপনার বন্ধুর বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাবেন। এরকম কখনোই হবে না যে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটছে এবং ওর অ্যাকাউন্টে টাকাটা জমা হয়নি। আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটলে ওর অ্যাকাউন্টে জমা হইতে হবে। যদি জমা না হয় তাহলে আপনার অ্যাকাউন্টে টাকাটা ব্যাক আসবে। এটাই হচ্ছে অটোমেসিটি, যে হয় পুরো প্রসেসটা হবে, না হইলে কিছুই হবে না।
না হলে পুরাটাই হবে না, কিন্তু অর্ধেক হবে অর্ধেক হবে না, এই এরকমটা কখনোই হবে না। এই যে দেখেন এখানে ডায়াগ্রামের মাধ্যমে বুঝায় বলা আছে যে হয় ডেবিট, ডেবিট সাকসেসফুলি হলে এখানে ক্রেডিটও সাকসেসফুলি হবে, এখান থেকে ডেবিট হবে এখান থেকে ক্রেডিট হবে না, এইটা হবে না, পার্শিয়াল এক্সিকিউশন হবে না। আচ্ছা, কনসিস্টেন্সিটা কি ভাই? কনসিস্টেন্সিটা হচ্ছে যে আপনার ভ্যালুটা সব সময় প্রিজার্ভ থাকবে। হ্যাঁ, মানে এটা হচ্ছে ডাটা ইন্টিগ্রিটিটা সে ইনশিওর করবে। ধরেন আপনার বিকাশে 1000 টাকা ছিল, আপনার বন্ধুর বিকাশে 100 টাকা ছিল, এখন আপনি 900 টাকা পাঠাবেন আপনার বন্ধুর বিকাশে, তাহলে প্রথম দিকে কি আপনার বিকাশে 1000 টাকা আছে, আপনার বন্ধুর বিকাশে 100 টাকা আছে, তাহলে আপনাদের দুইজনের মিলে কত টাকা আছে? 1100 টাকা। এখন আপনি ধরেন 900 টাকা আপনার বন্ধুর বিকাশে পাঠাই দিলেন, এখন আপনার অ্যাকাউন্টে থাকলো 100 টাকা, আপনার বন্ধুর অ্যাকাউন্টে থাকলো 1000 টাকা, তাহলে এখন যোগফলটা কত হইলো? 1100 টাকা। এইটাই হচ্ছে কনসিস্টেন্সি, মানে আপনার ডাটাটা লস হবে না, আপনি যেইটা পাঠাইছেন বা যেইটা সে রিসিভ করছে সামগ্রিক সমষ্টিটা সেম থাকবে। হ্যাঁ, এখন আপনি আবার বলতে পারেন যে ভাই তাহলে যদি সেন্ড মানির 5 টাকা কেটে নেয়, এটা তো ভাই ও চার্জ কাটতেছে, এটাও আপনাকে বলে কাটতেছে, এবং তাহলে আপনি এইটা হওয়ার পর আপনি ওই সেন্ড মানি 5 টাকা যোগ করেন, দেখেন আপনার একটা ট্রানজেকশনের পূর্ববর্তী ব্যালেন্স এবং পরবর্তী সব মিলে ব্যালেন্স সমান আছে কিনা। আমি বুঝাইতে পারছি? বুঝতে পারছেন একটু? বলেন তো। জি ভাই, বুঝছি। আচ্ছা, তাহলে কনসিস্টেন্সিটা আমার ডাটার ইন্টিগ্রিটিটা ইনশিওর করে যে হ্যাঁ আমার ডাটাটা ঠিক আছে, আমার ডাটাটা সেম আছে, ট্রানজেকশন শেষে বা একটা অপারেশন শেষে আমার ডাটাটা সেম আছে, আমার ডাটায় সামগ্রিকভাবে কোনো পরিবর্তন নাই। আচ্ছা, আইসোলেশনটা কি? আইসোলেশনটা হচ্ছে যে মানে ডাটাবেজের ধরেন একটা জিনিস কনকারেন্টলি ঘটতেছে, একই সাথে ঘটতেছে, তাহলে আইসোলেশনটা হচ্ছে এইটা, মানে কেউ কারো অপারেশন দেখতে পাবে না, মানে দুইটা প্রসেস সম্পূর্ণ আলাদা থাকবে। কিরকম? ধরেন আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনি আপনার দুইটা বন্ধুকে সেন্ড মানি করবেন, ঠিক আছে, এট এ টাইম করতেছেন, মানে পাশাপাশি সময় করতেছেন, একসাথে তো আর কোনোদিন ট্রানজাকশনটা করতে পারবেন না। উম, বা ধরেন যে আপনার কি বলবো, এটাই আর কি, আপনি ধরেন যে আপনার আহ দুইটা, বা ধরেন যে আপনি ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি চেক দিয়ে টাকা তুলতেছেন এবং আপনি আরেকটা বন্ধুকে পাঠাই দিয়েছেন এটিএম বুথে এটিএম কার্ড দিয়ে টাকা তুলতে। এখন আপনার কাছে ধরেন 20,000 টাকা আছে আপনার অ্যাকাউন্টে, আপনি 10,000 টাকার চেক লিখছেন আর এটিএম বুথে আপনি 10,000 টাকা তুলতে গেছেন, মানে আপনার বন্ধুকে পাসওয়ার্ড দিয়ে পাঠাই দিয়েছেন যে ভাই একই সময়ে আমরা হিট করব, যেন আমি মানে ওকে আবার 20,000 টাকা তুলতে দিচ্ছেন, ধরেন আপনি এটিএম কার্ডের মাধ্যমে 20,000 টাকা তুলতে দিচ্ছেন আপনার বন্ধুকে, আর আপনি চেক নিয়ে ব্যাংকে গেছেন 10,000 টাকার, কিন্তু আপনার অ্যাকাউন্টে 20,000 টাকা আছে। সো আপনি তাহলে যে কোনো একটা ট্রানজেকশন আগে হবে, হয় আপনি চেক দিয়ে টাকা তুলবেন, না হলে আপনি এটিএম বুথে আগে টাকা উঠবে, দুইটা কখনোই সেম টাইমে হবে। সেম টাইমে যদি হইতো তাহলে তো আপনি 30,000 টাকা তুলতে পারতেন, তাই না? কিন্তু আপনার অ্যাকাউন্টে তো আছেই 20,000 টাকা, এবং এই যে আপনি আলাদা আলাদা দুইটা ট্রানজেকশন করবেন, এর কেউ আরেকজনের ট্রানজেকশনটা দেখতে পারবে না, মানে আপনি চেক দিয়ে তুলবেন হয় এইটা আগে হবে, না হলে আপনি এটিএম কার্ড দিয়ে তুলবেন এইটা আগে হবে, কিন্তু এই দুইটা ট্রানজেকশন কখনোই ইন্টারাপ্ট হবে না। ধরেন আপনি চেক জমা দিয়েছেন, আপনার চেকটা আগে ভাঙাইছে, তাহলে আপনার 20 টাকা থেকে আগে 10,000 টাকা মাইনাস হবে, তারপর আপনার অ্যাকাউন্টে এখন কত টাকা আছে? 10,000। আপনার ওই বন্ধুটা যখন এটিএম কার্ড পাঞ্চ করবে তখন সে ওই 10,000 টাকাই তুলতে পারবে, 20,000 টাকা সে তুলতে পারবে না, কারণ আপনার ব্যালেন্স তো অ্যাভেলেবল না। বুঝাইতে পারছেন কথাটা? আসলে কি বুঝছেন? এবং এই যে মানে একটা ট্রানজেকশনের পর আরেকটা ট্রানজেকশন হবে,
দুইটা ট্রানজেকশন এট এ টাইম হবে না, এবং কেউ কোনো ট্রানজেকশনের ডাটা দেখতেও পাবে না। আমার কথা কি বুঝাইতে পারছি, সহজ করতে পারছি নাকি কমপ্লেক্স হয়েছে একটু বলেন তো। হ্যালো। বুঝছি, বুঝছি ভাই। আচ্ছা, দেখেন এখানে আহ একটা ডায়াগ্রামের মাধ্যমে একটা ইয়া দেওয়া আছে, যে ধরেন যে এ বি কে প্রথমে টাকা পাঠাইছে, হ্যাঁ। ধরেন এর কাছে ছিল হচ্ছে 100 টাকা, সে বি কে 20 টাকা পাঠাই দিছে। তখন এখন এ এর কাছে আছে কিন্তু 80 টাকা। অ্যাট দ্য সেম টাইম সিও এর কাছে 20 টাকার 20 টাকা ডেবিটের একটা রিকোয়েস্ট পাঠাইছে। তো সি যখন এর কাছে রিকোয়েস্টটা যাবে, তখন কিন্তু সি আর 100 টাকা দেখতে পাবে না, সি দেখতে পাবে যে এ এর কাছে অ্যাভেলেবল আছে 80 টাকা। এই টাকা থেকে সে 20 টাকা নিলে অ্যাভেলেবল থাকবে 60 টাকা। কাজে এই প্রত্যেকটা ট্রানজেকশন কিন্তু আলাদা আলাদা ভাবে হবে। একটা ট্রানজেকশন আরেকটা ট্রানজেকশনের সাথে কখনোই ওভারল্যাপ করবে না। এটা হচ্ছে আইসোলেশন। আর ডিউরেবিলিটিটা কি? ডিউরেবিলিটিটা আপনার ইনশিওর করে যে আপনার, হ্যাঁ, আপনার একটা আপডেট হইছে ডাটাবেজে, এবং একটা ট্রিগার হইছে, ওইখানে আপনি সেভ করছেন, তাহলে এই ডাটাটা আপনার সেভ আছে। মানে এই ডাটাটা এখন পার্মানেন্টলি সেভ করেন। এই যে এই ট্রানজেকশনটা হওয়ার পর যে ডাটা আছে, সেটা পরবর্তী ট্রানজেকশন হওয়ার আগ পর্যন্ত আপনার কাছে পার্মানেন্টলি এটা সেভ থাকবে। বা এই যে প্রত্যেকটা ডাটার মানে প্রত্যেকটা অপারেশনে একটা করে লগ জেনারেট হবে। ধরেন এরপরে এই যে এখন এর কাছে 60 টাকা আছে, এরপরে যদি এ আরেকটা ট্রানজেকশন করে যেটা আনসাকসেসফুল, তাহলে কিন্তু আনসাকসেসফুল মানে ট্রানজেকশনটা হয় নাই, তাহলে কিন্তু এর কাছে আবার এই 60 টাকাই থাকবে। এর টাকা কমে যাবে না বা বাড়বেও না, কারণ ট্রানজেকশনটা আনসাকসেসফুল। এইটাই ইনশিওর করে হচ্ছে ডিউরেবিলিটি, যে হ্যাঁ আমার ইনফরমেশন স্টোর করতে পারতেছি। এবং এই যে দেখেন এখানে এই ট্রানজেকশনটা হওয়ার পর আমার যে এ এর ব্যালেন্স 60 টাকা হয়ে গেছে, এটা আমি এইটা এটা আমি সংরক্ষণ করছি। এটার অন্যতম একটা উদাহরণ হতে পারে, দেখেন আপনারা ফোন, মোবাইল ফোন কল, আপনি ধরেন আপনার ফোনে 10 টাকা আছে, আপনি এখন কথা বললেন, আপনার 2 টাকা কাটলো, তারপরে কি আপনি আর 10 টাকা দেখতে পাবেন? অবশ্যই আপনি 10 টাকা দেখতে পারবেন না, আপনি তারপর আপনার ব্যালেন্স দেখতে পাবেন কিন্তু 8 টাকা। এটাই হচ্ছে ডিউরেবিলিটি। এখন